আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্রের অধ্যায় 10 বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এই অধ্যায়টি থেকে তৃতীয় ক্লাস নিচ্ছি। এর আগে আমি দুটি ক্লাস নিয়েছি। ফার্স্টে বিমা সম্পর্কে আলোচনা করেছিলাম, বিমার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি আমরা। সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম বিমার ইতিহাস এবং ঝুঁকির প্রকারভেদ। আমরা ঝুঁকির প্রকারভেদের কিছু ঝুঁকির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যদি ঝুঁকির প্রকারভেদ, সেখানে অনেক ধরনের ঝুঁকি ছিল, যেমন আর্থিক ঝুঁকি ছিল, ব্যবসায়িক ঝুঁকি। এই দুটি ঝুঁকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও কিছু ঝুঁকি আছে, আজকে আমি কিছুটা ধারণা দিব, দেন আজকে আমরা নতুন লেকচার স্টার্ট করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ব্যাংকিং বিমা এটি হলো একটি দ্বিতীয় পার্ট। এখান থেকে সাধারণত আমাদের দুটি কোশ্চেন অবশ্যই দিতে হয়, যেহেতু বাধ্যতামূলকভাবে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অ্যান্সার করতে হয়। সো আমরা অবশ্যই এই অধ্যায়টি বেশি বেশি মনোযোগ দেব। এখানে তিনটি অধ্যায়ের কিছু কিছু টপিকসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে যে টপিকস নিয়ে এবং যে উপাদানগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই অধ্যায়ের, এখানে আরেকটি হয়তো আমাদের আরেকটি ক্লাস লাগবে আমাদের এই চ্যাপ্টারটি শেষ করতে। আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি বিমা এর মূলনীতি। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একটি বিমা করতে গেলে বিমাযোগ্য স্বার্থ, অর্থাৎ বিমার যদি একটি নির্দিষ্ট নিয়ম এবং নীতি না থাকে, তাহলে অর্থনৈতিকভাবে বিমা গ্রহীতা এবং বিমাকারী দুজনেই ক্ষতিগ্রস্ত হবে। এখানে আসলে দুটি পক্ষের স্বার্থ না থাকলে, কারণ পৃথিবীতে স্বার্থ ছাড়া কখনোই কোনো ব্যবসা হয় না। যেহেতু বিমা একটি আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সাধারণত অর্থকে নাড়াচাড়া করে অর্থ বৃদ্ধি করার জন্যই, অর্থ হ্রাস করার জন্য না। যেহেতু অর্থ বৃদ্ধি করার চেষ্টা করে, সেহেতু অর্থ বৃদ্ধি তখনই হবে যখন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে নিজস্ব স্বার্থ থাকবে। যেহেতু এখানে বিমাকারী স্বার্থ হলো যেটা, সে বিমা পলিসি গ্রহণ করা, বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিমা করার মাধ্যমে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, দেশে অর্থনৈতিক চাকা বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান করা। আবার বিমা গ্রহীতার স্বার্থ হলো তার আর্থিক ক্ষতির হার থেকে হ্রাস পাওয়া, অর্থাৎ মুক্ত থাকা, এবং আর্থিক ক্ষতির যে একটা ঝুঁকি আছে, এই ঝুঁকি থেকে নিজেকে সেফ রাখা। এই দুই ধরনের ব্যক্তিদের স্বার্থ আছে, যার কারণে বিমা ব্যবসায় স্পেসিফিক মূলনীতি না থাকলে, স্পেসিফিক একটি নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনে না থাকলে অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ যার শক্তি বেশি থাকবে, যার ক্ষমতা বেশি থাকবে, সে অর্থনৈতিক গ্রাস করবে, সে অর্থের দিক থেকে অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত করার সর্বদাই চেষ্টা করবে। এই ধরনের ক্ষতির হাত থেকে, এই ধরনের ক্ষতি যেন না হয় তার চেষ্টা করা হয়েছে এখানে। এখানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে বিমাযোগ্য স্বার্থ, এই টপিকস আলোচনা করবো। এটি খুবই ইম্পর্টেন্ট। পরম বিশ্বাস, এটাকে আরেকটি কথা বলা, পরম সদিশ্বাসের নীতি বলা হয়ে থাকে। আমরা আলোচনা করব ক্ষতিপূরণের নীতি, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ স্থলাভিষিক্তকরণের নীতি, আমরা আলোচনা করব প্রত্যক্ষ কারণ নীতি, আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি, দ্রুত দাবি পূরণের নীতি। ইনশাআল্লাহ আমরা সময় পাই ইনশাআল্লাহ আমরা আজকে দ্বিতীয় আলোচনা আছে বিমা চুক্তি কি, এর অপরিহার্য উপাদানগুলো বর্ণনা করো। অর্থাৎ একটি চুক্তি করতে গেলে, যে একটি সন্ধি করতে গেলে বিভিন্ন ধরনের শর্ত থাকে, এই শর্তগুলো কি কি একটি বিমা করার ক্ষেত্রে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই টপিকসটা আলোচনা করার শুরুতে আমরা গতকালকে কিছু টপিকস রেখে আসছি, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। আশা করি তোমরা মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গতকালকে আর্থিক ঝুঁকি নিয়ে আলোচনা করেছিলাম, আমরা ব্যবসায়িক ঝুঁকি নিয়ে আলোচনা করেছিলাম, প্রাকৃতিক ঝুঁকি অর্থাৎ যে ঝুঁকি প্রকৃতি থেকে অটোমেটিকলি সৃষ্টি হয় এবং যার পরিহার করার বা যার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের কারো হাতেই নেই, তাকে প্রাকৃতিক ঝুঁকি। ব্যক্তিগত ঝুঁকি বলতে ব্যক্তিগত জীবনে বা একক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নিয়ে আসে তাকে বলে ব্যক্তিগত ঝুঁকি। এখানে নৌ ঝুঁকি, অগ্নি ঝুঁকি, আজকে এগুলো নিয়ে আলোচনা করব। নৌ ঝুঁকি বলতে আমরা, নৌ বলতে বোঝাচ্ছে নৌপথে, অর্থাৎ নৌপথে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। যেমন অ্যাট ফার্স্ট হলো যেটা নৌযান, লঞ্চ, স্টিমার, যে সমস্ত নৌযানগুলো নৌপথে চলাচল করে, এগুলো ডুবে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে তখন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
এগুলা, অথবা জলদস্যুতার কবলে পড়তে পারে, যেটার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর আমরা জানি একটি নৌযান তৈরি করতে 1 টাকা 2 টাকার কথা নয়, শত শত কোটি টাকা ইনভেস্ট করতে হয়। অর্থাৎ একজন ব্যক্তির জীবনে যা ইনকাম আছে, যা আয় আছে, তার আয়ের সিংহভাগ এখানে বিনিয়োগ করে সে যখন একটি নৌযান তৈরি করে, তখন তার যদি ঝুঁকির মোকাবেলা না করার কোনো সিস্টেম না থাকে, তাহলে অবশ্যই সে এত বড় আর্থিক সিদ্ধান্ত সে নিবে না। যেহেতু এত বড় আর্থিক সিদ্ধান্ত না নিলে একটি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, একটি দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নৌপথের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে। আর আমরা জানি একটি দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে 80% আমদানি রপ্তানি নৌপথে হয়ে থাকে। সো এই নৌপথে যদি ঝুঁকি থাকে, তাহলে ঝুঁকি মোকাবেলা না করা গেলে তাহলে দেশের বিজনেস অবস্থা, দেশের ব্যবসায়িক অবস্থা বৃদ্ধি পাবে না। কারণ কোনো দেশই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না, কোনো দেশই সব কিছুর দিক থেকে স্বাবলম্বী না। কোনো দেশের ইলেকট্রনিক্স পণ্যের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কোনো দেশের তেল খনি আছে, আবার কোনো দেশের খাদ্য সমৃদ্ধ আছে, যেমন বাংলাদেশে আছে আমাদের পোশাক শিল্প। তো এইভাবে এই পোশাক শিল্প যদি আমরা রপ্তানি না করতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা পিছিয়ে যাবে। আবার যে দেশে তেল উৎপাদন হচ্ছে, তারা তেল যদি রপ্তানি না করতে পারে, তাহলে সেই দেশের অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হবে। তো এই সমস্ত ঝুঁকিগুলো, অথবা এই সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে যদি নৌপথে এক ধরনের ঝুঁকিকে হ্রাস না করা যায়, তাহলে সেই দেশে ক্ষতিগ্রস্ত বা পিছিয়ে যাবে। এই জন্য নৌপথে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলোকে মোকাবেলা করতে হয় আমাদের বিমার মাধ্যমে। অগ্নিকাণ্ডে পরবর্তী টপিক হলো অগ্নিকাণ্ডের কারণে আমরা জানি 1666 সালে ইংল্যান্ডে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছিল। তখন প্রায় 9,000 শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার গড় ভারী জ্বলে গিয়েছিল। এই সমস্ত জায়গা বিভিন্ন অগ্নিকাণ্ডে, যেমন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মাঝে মাঝে আগুন ধরে যায়। বিভিন্ন শিল্প কারখানায় যেখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই সমস্ত প্রতিষ্ঠানে যেন অগ্নিকাণ্ডে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে যেন ক্ষতির ভার বহন করতে, এই জন্য আসলে বিমা কোম্পানি সেই ব্যাপারে আমাদের দৃষ্টি দিয়ে থাকে। এই জন্য অগ্নিজনিত ঝুঁকির জন্য সাধারণত বিমা হয়ে থাকে। ফটকা ঝুঁকি, এখন আমাদের জানতে হবে ফটকা ঝুঁকি কাকে বলে। ফটকা ঝুঁকির ইংলিশটা বলে স্পেকুলাইজার্স। এটাকে বলে ফটকাবাজি করা বা ফটকা। এটা হলো বিজনেসের একটা কৌশল। তা ফটকা ঝুঁকি নেওয়ার কারণে প্রতিষ্ঠান বা ব্যক্তি মাঝে মাঝে গেইনার হয়ে থাকে, মাঝে মাঝে লুজার হয়ে থাকে। আমরা ইনশাল্লাহ কোনো এক সময় ফটকা কি বা স্পেকটেকুলাইজেস কি, এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তা এই সমস্ত ঝুঁকি নেওয়ার কারণে প্রতিষ্ঠান মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়, আবার গেইনার হয়ে থাকে। পরবর্তী আছে পরিহারযোগ্য ঝুঁকি, অপরিহার্য ঝুঁকি। এটাকে একটা বলা হয় থেকে সিস্টেম্যাটিক রিস্ক অ্যান্ড আনসিস্টেম্যাটিক রিস্ক। এখানে সিস্টেমেটিক রিস্ক অর্থ যে সমস্ত ঝুঁকিকে আমরা সাধারণত পরিহার করতে পারি না। আর আনসিস্টেমেটিক ঝুঁকি রিস্ক বলতে যে সমস্ত ঝুঁকিকে আমরা পরিহার করতে পারি। যেহেতু পরিহার্য ঝুঁকি, কিছু কিছু ঝুঁকি আছে যেগুলোকে আমরা বিভিন্ন কৌশলের মাধ্যমে পরিহার করতে পারি। যেমন একটা প্রতিষ্ঠানে শ্রমিকরা আন্দোলন করতেছে একটি নির্দিষ্ট দাবি দেওয়ার জন্য। এখন সেই দাবি যদি আমি পূরণ না করি, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা কাজ অফ করে দেবে, এতে করে প্রতিষ্ঠানের ঝুঁকি বাড়তেছে। বাট আমি যদি তাদের দাবি মিটিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন কৌশলের মাধ্যমে তাদেরকে কাজের প্রতি আবার ইনভলভ করতে পারি। তো এইভাবে তাদের ঝুঁকিকে বা তাদের দাবিটাকে মিটিয়ে আমি ঝুঁকিকে হ্রাস করতে পারি। আবার দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের দুটি মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠান উৎপাদন হ্রাস পাচ্ছে, যার কারণে ঝুঁকি বাড়তেছে, প্রতিষ্ঠান ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সো আমি দুটি মেশিন চেঞ্জ করে আবার দুটি মেশিন রিপ্লেস করে কি করতে পারি, আমরা ঝুঁকিকে অ্যাভয়েড করতে পারি। বাট কিছু কিছু ঝুঁকি আছে যেগুলোকে আমরা কোনোদিন অ্যাভয়েড করতে পারি না, এটাকে বলা হয় অপরিহার্য ঝুঁকি। অপরিহার্য ঝুঁকিগুলো যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, যেমন আজকে যদি ভূমিকম্প হয়, আমি জানি না আজকে ভূমিকম্প হবে কি না, কিন্তু ভূমিকম্প হয়ে যে হঠাৎ করে কি করতে পারে, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে, ফ্যাক্টরি ধসে যেতে পারে। হঠাৎ করে আজকে আমি দুধ উৎপাদন করি, আমি ঢাকা থেকে চিটাগং আমি দুধ জাতীয় পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় আমি পাঠাচ্ছি, হঠাৎ করে রাস্তায় হরতাল ডেকেছে সরকার। সো এই সরকারের উপর আমার কোনো হাত নেই, কোনো ক্ষমতাও নেই আমি হরতালকে পরিহার করার।
এরকম বিভিন্ন ধরনের, যেমন হঠাৎ করে ঘূর্ণিঝড় সৃষ্টি হলো, সো আমি কি করতে পারি না, এই সকল ঝুঁকিগুলোকে অ্যাভয়েড করতে পারি না, দূর করতে পারি না। সো প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল আমাদের ঝুঁকির প্রকারভেদ। তো সো আমরা ঝুঁকি সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি। এগুলো ঝুঁকিজনিত কারণেই একটি প্রতিষ্ঠান বীমা পলিসি গ্রহণ করে থাকে। সো আমরা পরবর্তীতে আজকে যে মেইন ইম্পর্টেন্ট টপিকস আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। আশা করি তোমরা মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বীমা ব্যবসার মূলনীতি। এখানে 1 নম্বর টপিক হলো বীমাযোগ্য স্বার্থ। এখানে বীমাযোগ্য স্বার্থ বলতে আমরা ফার্স্টে বুঝতে হবে একটি বীমা চুক্তিতে কয়টি পক্ষ থাকে। একটি বীমা চুক্তিতে সাধারণত 2টি পক্ষ থাকে। একটা হলো বীমাকারী, 2 নম্বর হলো বীমা গ্রহীতা। এই যে দুইজন ব্যক্তির তাদের নিজস্ব একটা স্বার্থ রয়েছে। কি কি স্বার্থ আমরা যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে বীমাকারী কাকে বলা হয় এট ফার্স্ট জানতে হবে। বীমাকারী হলো সাধারণত আর্থিক প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির জীবনের, বিভিন্ন ব্যক্তির সম্পদের বীমা করে থাকে, বীমা পলিসি নিয়ে থাকে, তাদেরকে বলা হয় বীমাকারী। অর্থাৎ ঝুঁকি গ্রহণকারী যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বীমাকারী বলা হয়ে থাকে। আর বীমা গ্রহীত হলো বিভিন্ন ব্যক্তি যারা তাদের জীবনের, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির বারটা অন্য কাউকে অর্থাৎ বীমাকারীকে প্রদান করে থাকে, তাদেরকে বলা হয় বীমা গ্রহীত। এখন এই বীমাকারী বীমা গ্রহীতা দুইজনের মধ্যে 2টা স্বার্থ রয়েছে। একটা হলো বীমাকারী একটি নির্দিষ্ট প্রিমিয়াম পেয়ে থাকে। কারণ হলো বীমাকারী বীমা গ্রহীতার তার আর্থিক সম্পদের ক্ষতি হলে বা তার জীবনের ক্ষতি হলে তার যে অর্থনৈতিক ক্ষতি বারটা বহন করবে, তার জন্য অবশ্যই তার একটা স্বার্থ থাকবে। এই জন্য বীমা গ্রহীতা নির্দিষ্ট সময় শেষে একটি নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিয়ে থাকে। এই প্রিমিয়ামের পরিমাণটা বীমাকারীর জন্য এক ধরনের লাভ। আর এর মাধ্যমে বীমাকারী কি তার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকে। আর বীমা গ্রহীতা তার হলো যদি তার সম্পদের কোনো ক্ষতি হয় তখনই বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট হারে তাকে কি দিয়ে থাকে, ক্ষতিপূরণ দিয়ে থাকে। সো এখানে বীমাকারী বীমা গ্রহীতার স্বার্থটা হলো বীমাকারী নির্দিষ্ট হারে প্রিমিয়াম পাবে, আর বীমা গ্রহীতার তার অর্থের ক্ষতি হলে বা তার সম্পদের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর হলো পরম বিশ্বাসের নীতি বা পরম সদিশ্বাসের নীতি। এটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বীমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি মনে করি পরম সদিশ্বাসের নীতি। কারণ হলো আমরা যখন জীবন বীমা করে থাকি বা কোনো সম্পদের বীমা করে থাকি, এখানে অনেক তথ্য আছে যেগুলো একজন ব্যক্তি ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারে। যেমন একজন ব্যক্তির মারাত্মক ব্যাধি বা অসুখ আছে, সে যদি জীবন বীমা করতে চায় তখন এই কথাটা যদি সে লুকিয়ে রাখে তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বাসের নীতির ভঙ্গ হবে এবং বীমাকারী প্রতিষ্ঠানটি সাধারণত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তিটা এমন হবে যে এই চুক্তির মাধ্যমে দুজনের ভিতরে যে আলোচনাগুলো, যে কন্ট্রাক্টটা হয়েছে, কন্ট্রাক্টে সম্পূর্ণ সদিশ্বাস থাকতে হবে। অর্থাৎ তার মধ্যে কোনো ভেজাল, তার মধ্যে কোনো কিছু লুকায়িত, তার মধ্যে কোনো অসত্য তথ্য এগুলো কখনোই দেওয়া যাবে না। এগুলো আসলে এগুলো যদি পরবর্তীতে বীমা কোম্পানি বা বীমাকারী প্রতিষ্ঠান বুঝতে পারে তাহলে দেখা যাচ্ছে যে বীমা চুক্তি ভঙ্গ হয়ে যাবে। সো বীমাকারী বীমা গ্রহীতার মধ্যে চুক্তি তখনই সম্পন্ন হবে যদি দুজনের মধ্যে লিখিত উপাদানগুলো এবং অলিখিত অর্থাৎ ব্যক্ত অব্যক্ত সবগুলা উপাদানগুলো বিশ্বাসের সাথে থাকে, সৎ থাকে এবং সঠিক থাকে। 3 নম্বর হলো ক্ষতিপূরণের নীতি। আমরা এখানে ক্ষতিপূরণের বীমা করার জন্য মেইন উদ্দেশ্যই হলো ক্ষতিপূরণের নীতি। কারণ এখানে ক্ষতির স্বার্থ না থাকলে পৃথিবীর কেউ বীমা করতো না। ক্ষতির স্বার্থটা কেমন? একটি বীমাকারী যখন বীমা গ্রহীতার সম্পদের বীমা করে থাকে তখন বীমা গ্রহীতাকে বীমাকারী তার সম্পদের ক্ষতিপূরণের শর্ত বা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বীমা করে থাকে, যার বিনিময়ে বীমা গ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট সময় শেষে একটি নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। কারণ
আমাকে যদি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি প্রিমিয়াম দিচ্ছি বিমাকারীকে, এই শর্তে যে যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই বিমাকারী আমার প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ প্রদান করবেন। চতুর্থ নাম্বার স্থলাভিষিক্তকরণ নীতি। আমি জাস্ট স্থলাভিষিক্তকরণ একটা ইম্পর্টেন্ট টপিক। স্থলাভিষিক্তকরণ বলতে বোঝাচ্ছে একজনের জায়গায় আরেকজন মালিক হয়ে যাওয়া, অর্থাৎ কারো জায়গায় কেউ দখল করা, এটাকে বোঝানো হয়। আর জাস্ট আমি যদি জিনিসটা ক্লিয়ার করি তাহলে এরকম হতে পারে যে, মনে করি নৌপথে একটি নৌকা বা একটি লঞ্চ ডুবে যাওয়ার কারণে তার সম্পদের ক্ষতি হলো, অর্থাৎ তার নৌযানের সমস্ত ক্ষতি হলো। তখন বিমাকারী কিন্তু বিমা গ্রহীতাকে তার নৌযানের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ তার নৌযানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার পরে পরবর্তীতে ওই লঞ্চ অথবা স্টিমারের যে অংশটুকু অবশিষ্ট থাকবে, অর্থাৎ ক্ষতি হওয়ার পরে কিছু না কিছু তো থাকতে পারে ধ্বংস হয়ে যাওয়ার পরে, এই ধ্বংসাবশেষের মালিক হবে বিমাকারী। তখন আর বিমা গ্রহীতা সেই অংশের মালিক হবে না। তাহলে আগে ছিল বিমা গ্রহীতা মালিক, বিমা গ্রহীতা ক্ষতিপূরণ পাওয়ার পরে তখন আলটিমেটলি ওই অবশিষ্ট অংশের মালিক হবে বিমা গ্রহীতা। আর এটাকে স্থলাভিষিক্তকরণের নীতি বলা হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিক হলো প্রত্যক্ষ কারণ নীতি। প্রত্যক্ষ কারণ নীতিটি এটা একটি খুবই ইম্পর্টেন্ট, কারণ বিমা পলিসি গ্রহণ করার ক্ষেত্রে এই চুক্তিটি সর্বদা লেখা থাকে। এটা হলো একটি বিমা যখন করা হয়, বিমা করার কারণে যদি কোনো কারণে সেই সম্পদের অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে যে প্লেসে যখন এবং যে কারণে ঘটছে প্রত্যেকটা কারণকে পর্যবেক্ষণ করে থাকে এবং যাচাই বাছাই করার পরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে কারণে ঘটনা অ্যাকচুয়ালি ঘটছে সেটা দেখে, কারণ বিমাতে স্পেসিফিক উল্লেখ করা থাকে যে এই কারণে সম্পদের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে। তখন এই বিমাযোগ্য স্বার্থের মধ্যে বা চুক্তির মধ্যে যদি এই কারণগুলো যুক্ত থাকে তাহলে বিমা কোম্পানি বা বিমা গ্রহীতা ক্ষতিপূরণ পাবে। এই জন্য প্রত্যেকটা বিমা করার ক্ষেত্রে প্রত্যক্ষ কারণগুলো স্পেসিফিক লেখা থাকে, অথবা প্রত্যেকটা কারণগুলো বিমা কোম্পানি সর্বদা পর্যবেক্ষণ করে দেন। তারা যাচাই বাছাই করার পরে যদি স্বার্থ অনুযায়ী, অর্থাৎ বিমাযোগ্য স্বার্থ অনুযায়ী, বিমা চুক্তি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পায়, তাহলে অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করে। আমাদের 6 নম্বর প্রবলেমটি হলো যেটা আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা বিমা কোম্পানি সাপোজ মনে করি একটি ফ্যাক্টরির মোট মূল্য হলো 10 কোটি টাকা বা 100 কোটি টাকা। এখন আমার প্রশ্ন হলো যে এই 100 কোটি টাকা বিমা করেছে বিমাকারী, বিমা গ্রহীতা দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে যে এই ফ্যাক্টরির মূল্য 100 কোটি টাকা। এখন বিমাকারী তো বিমা গ্রহীতার কোনো কারণে আমরা মনে করি যে অগ্নিকাণ্ড ঘটলো বা আগুনে একটা ফ্যাক্টরি একটা অংশ পুড়ে গেল। একটা অংশ পুড়ে গেলে তো 100 কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা হবেও না। তখন বিমা কোম্পানি বা বিমাকারী তো কখনোই বিমা গ্রহীতাকে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিবে না। তো এই অবস্থায় কি করতে পারে? এই অবস্থায় হলো মনে করি 100 কোটি টাকা সে বিমা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিতে 100 কোটি টাকার না বরঞ্চ 2 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তখন যে অনুপাতে, অর্থাৎ মোট সম্পদের যে অনুপাতে ক্ষতি হয়েছে ঠিক সেই অনুপাতে প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেবে। অ্যানাদার এক্সেস যে ক্ষতিটা আছে সেই ক্ষতি টাকা দিবে বা এক্সেস যে মূল্যটা আছে সেটা দিবে না, কারণ প্রতিষ্ঠানের যত অনুপাতে ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই অনুপাতেই ক্ষতিপূরণ প্রদান করবে। আর এটাকে আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি বলা হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। আমাদের লাস্ট টপিকস এবং সর্বশেষ টপিকস হলো বিমা ব্যবসায় মূলনীতির ক্ষেত্রে এটি হলো দ্রুত দাবি পূরণের নীতি। এটি একটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বিমার ক্ষেত্রে মানুষের অ্যাট ফার্স্ট যখন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং শিল্প বিপ্লবের যুগ, এই তিনটে যুগের ক্ষেত্রে মানুষের বিশ্বাস সবচেয়ে কম ছিল বিমার উপর। বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে কি দিবে না, তারপরে হলো যেটা বিমা কোম্পানি কথা বিভিন্ন বিষয় যাচাই করতে করতে অনেক সময় চলে যায়, দীর্ঘ সময়ের ব্যাপার হয়।
এজন্য বীমা যতগুলো নিয়ম নীতি তার ভিতরে অন্যতম হলো দ্রুত দাবি পূরণের নীতি। কারণ জনগণ কিন্তু মানুষের বিশ্বাসের উপর, জনগণ কিন্তু আহ, চোখে চাহনিতে যে জিনিসটা তারা দেখতে পায়, ভালো দেখতে পারে সেটাকে ভালো মনে করে, আর যেটা খারাপ দেখতে খারাপ দেখতে পারে। কারণ এই বীমা চুক্তি হওয়ার পরে কোনো কারণে যদি কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন যদি এই ক্ষতিপূরণের দাবিটা বা ক্ষতিপূরণ করতে গিয়ে যদি অনেক যাচাই বাছাই, মানে এক্সেস যাচাই বাছাই যেটা দরকার নেই, বা হয়রানিমূলক কোনো কাজ বা কোনো কিছু দেখানো হয়, তখন দেখা যাচ্ছে মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়। আর আস্থাহীনতা যত বাড়বে, বীমা প্রতিষ্ঠানের মানুষ বীমা পলিসি তত কম গ্রহণ করবে, আর এতে করে বীমা কোম্পানির জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে যে একবার বীমা করেছে সে ভবিষ্যতে আর কখনোই বীমা পলিসি গ্রহণ করতে চাবে না। যার কারণে বীমা কোনো কারণে বীমাকৃত সম্পদের আর্থিক ক্ষতিগ্রস্ত হলে যেন খুব দ্রুত এবং যত যত সম্ভব তাড়াতাড়ি তার বীমা দাবি পরিশোধ করা যায়, এই ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকা থাকা দরকার। এবং এ ব্যাপারে যত বেশি সচেষ্ট থাকবে, যত বেশি সচেতনতা থাকবে, তত বীমার আগ্রহ এবং চাহিদা মানুষের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা যে বীমা ব্যবসার মূলনীতি এই এই জায়গা থেকে প্রশ্ন অবশ্যই আসে, বেশি প্রশ্ন আসে বীমাযোগ্য স্বার্থ, চরম বিশ্বাসের নীতি, স্থলাভিষিক্তকরণের নীতি, আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি। এই প্রশ্নগুলো একটা দুইটা তিনটি চারটে, এই চারটি ইম্পর্টেন্ট টপিকস এখানে আছে, যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এখান থেকে কোশ্চেন সবসময় এসে থাকে। তোমরা অবশ্যই এগুলো ব্যাপারে সচেতন এবং মনোযোগী হবে। তো এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।